স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আর এটা এই জঘন্য মিথ্যেগুলোর মাঝে আমার ফ্যামিলিকে ইনক্লুড করার দুঃসাহস দেখানোর জন্য। রিঙ্কিকে কয়েকবার ডাকলো ওর মা, কিন্তু সারা শব্দ নেই ওর কোনো। আহাজারি করে কেঁদে উঠল সে। আওয়াজের জন্য বাসার নিচে লোক জড়ো হয়েছে অনেক আগে। তাসদিদ একবার জানালা দিয়ে বাইরে তাকালো, হাতের ঘড়ি ঠিক করতে করতে বলল, রিল্যাক্স আন্টি, কোনো হাত টাত কাটেনি তোমার মেয়ের। জ্বরের জন্য সেন্সলেস হয়ে গেছে, চাইলে হসপিটাল নিয়ে যেতে পারো। তুমি আমার মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারো না তাসদিদ। রিঙ্কির বাবার জোরালো কথায় তাসদিদ চোখ তুলে তাকালো। ওর শান্ত চাউনি দেখে লোক হয়তো কিছুটা দমে গেলেন। তাসদিদ দুই পা এগিয়ে তার চোখে চোখ রেখে বলল, রিঙ্কির যে তোমরা আমার উপর চাপাতে পারো না আঙ্কেল, তোমারও সেটা বোঝা উচিত ছিল। যাই হোক, আজকের সম্পূর্ণ ঘটনাটা আমি বাবাকে জানাবো। তারপর তোমার সাথে সে কেমন সম্পর্ক রাখবে সেটা বাবা নিজে ডিসাইড করবে। কিন্তু আমার সাথে তোমাদের আর কোনো যোগাযোগ থাকছে না। তোমার মেয়ের জ্ঞান ফিরলোকে বলে দিও ওর যা খুশি তাই করতে। তাসদিদ ওয়াসির সব রকমের ধমকি ধামকি দেখে নেবে। এক পলক রোজির দিকে তাকালো তাসদিদ। রোজির চোখ ছলছল করছে। তাসদিদ দ্রুত পদে ও বাসা থেকে বেরিয়ে আসলো। প্রীতিকার্নিশ ঢোকার আগে পুকুর পাড়ে গিয়ে চোখে মুখে পানির ছিটা দিয়ে নিল। সিঁড়িতে বসে অজু শেষ করে বাসায় ঢুকে নফল নামাজ পড়ল। মিসেস ওয়াসির অসময়ে ওকে নামাজ পড়তে দেখে কিছুটা চিন্তা নিয়ে এগিয়ে আসলেন। তাসদিদ বইয়ের তাকে বই খুঁজছিল। মিসেস ওয়াসির এসে ছেলের পাশে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে তাসদিদ? আজকে তো ক্লাস ছিল না, কোথায় গিয়েছিলে তুই? কোনো সমস্যা? তাসদিদ পুরোপুরি মায়ের দিকে ফিরল না, কিছুটা ঘাড় ঘুরিয়ে বলল, বাবা ফিরেছে কলেজ থেকে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। কেন বলতো? তাসদিদ মায়ের দিকে ফিরল। বহুদিন পর ছেলের চোখে মুখে অস্বস্তির রেশ চোখে পড়ে মিসেস ওয়াসিরের। ব্যস্ত হয়ে উঠলেন তিনি। তাসদিদ মাকে এনে বারান্দায় বসালো। তারপর বাবা ভাইয়ের সামনে রিঙ্কির ঘটনা খুলে বলল। সবটা শুনে বিমূঢ় হয়ে গেলেন ওয়াসির সাহেব। তিনি জানেন তাসদিদ সব পরিস্থিতি সামলাতে জানে, কিন্তু বন্ধুর বাসায় ছেলের জন্য এমন পরিস্থিতি তৈরি হবে তা ধারণাই ছিল না তার। মিসেস ওয়াসির অবিশ্বাসী চোখে চেয়ে আছেন ছেলের দিকে। তাসদিদকে বললেন, এইটুকুন মেয়ে, ওর সাহস কী করে হলো তোকে এসব বলার? আর সৈয়দ ভাই ভাবি ও মেয়েকে বোঝানোর পরিবর্তে সমর্থন করেছেন। তাসদিদ চুপ রইল। নিজেকে প্রশ্ন করলো, এই পরিস্থিতিগুলোতে ওর দিক থেকে কি কোনো ভুল ছিল কি না? কোনোভাবে ওর রিঙ্কিকে সুযোগ দিয়েছিল কি না এত সব করার? ওর বিবেক ওকে জবাব দেয় ওর ভুল ছিল না, ওর কেবল অপারগতা ছিল। রিঙ্কি মনে মনে এমন জঘন্য পরিকল্পনা করতে জানে তার আন্দাজ না থাকাটাই ওর অপারগতা। ওয়াসির সাহেব বললেন, যা হবার হয়েছে, তুমি এক কাজ করো তাসদিদ, এই বিষয়ে হান্নানের হেল্প নাও। আমি ওকে আসতে বলেছি বাসায়, আর আমিও সৈয়দের সাথে আরেকবার কথা বলবো এসব। হান্নান আঙ্কেল এইসব ইনভলভ করার প্রয়োজন নেই বাবা, আমি সামলে দিতে পারবো সবটা। আমার শুধু তোমাদের জানানোর ছিল, দ্যাটস ইট। আর ইউ শিওর? মাথা উপর নিচ করলো তাসদিদ। পরিস্থিতি বুঝে তামজিদ একটা কথাও বলল না। এখানে মুখ খোলা মানেই ওর বিপদ। দুহাত একত্রে মুঠো করে তাতে থুতনি ঠেকিয়ে ও মনোযোগ দিয়ে শুনল সবার কথা। সবটা শোনার পর তামজিদের একটা কথাই মাথায় আসলো, রিঙ্কের কাণ্ড কারখানা তাথইয়ের জানা উচিত। তীক্ষ্ণ দৃষ্টিতেও চেয়ে রইল টেবিলে থাকা তাসদিদের ফোনের দিকে। আপন মনে বলল, যে ফোনে ভাবির ছবি আছে, আশা করি ওই ফোনে ভাবির নাম্বারও আছে। না থাকলে বুঝবো ভাইয়া আমার ঠিকঠাক ভালোবাসেনি। তাথই মাঝ দুপুরে বাসা থেকে বের হচ্ছিল। পরপর 2 দিন ক্লাস নেই ওর। আগের দিন অম্বুনিরেই ছিল, বেরোয়নি। তাই আজকে বেরোবে বলে রুমন শৈলীকে কল করেছ। রুমন ক্লাস শেষে আসবে বলে অসময়ে বের হতে হচ্ছে ওকে। বুঝো তাথইয়ের আগে আগে বেরোলো রুম থেকে। তুল্য হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ডাম্বল হাতে করিডোর দিয়ে হাঁটছিল। বুঝোকে এমন উৎফুল্ল হয়ে বেরোতে দেখে বলল, কিরে, তোর মনে এত রং কেন? তোর মনের রং তুই দেখাবি না বলে বাকিরাও বেরং হয়ে থাকবে নাকি? তাথইয়ের জবাব শুনে তুল্য সোজা হয়ে দাঁড়ালো। পাল্টা প্রশ্ন ছুড়ল, তুই দেখাচ্ছিস তোর মনের রং? তাথই নিজেও আটকে যায়। ও জানে শার্লি তুল্যকে তাসদিদের বিষয়ে কিচ্ছু বলেনি, তাই তুল্যর এমনভাবে বলার কথা না। কড়াভাবে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ মিন? গা ছাড়া ভাবে বোনকে পাশ কাটালো তুল্য। তাথই ভাবার সময় নেয় না, বুজুকে সাথে করেই বেরিয়ে পড়ে।
একটা রুফটপ কফি শপে বসে তিনজন মিলে। কোত্থেকে টেরেন্স হাজির হয় সেখানে। ওকে এগোতে দেখে রুমন পেছনে দেখার জন্য ইশারা করলো তাথইকে। তাথই তাকালো না। টেরেন্স ওর পাশে এসে দাঁড়িয়ে একটা ফোকলা হাসি দিয়ে ইংরেজিতে বলল, কেমন আছো তাথি? আবারও দেখা হয়ে গেল আমাদের। তাথই মেজাজ খারাপ হলো। উঠে দাঁড়িয়ে বুকে হাত গুজে দাঁড়ালো ও। সোজাসাপটা গলায় শুধালো, ফলো করছো কেন আমায়? আমাকে কিভাবে চেনো তুমি? এই এতটুকুতেই হাসি থেমে যায় টেরেন্সের। রুমন কফির স্ট্রতে চুমুক দিয়ে আস্তে করে বলল, ওর কথার তেজই সৌর্যই করতে পারে না। খুব এসেছে তাথই আলফেজকে লাইন মারতে। আর চোখে আশপাশ দেখলো টেরেন্স। জোরালো হেসে বলল, ওই এমনি তোমাকে। ঠিকঠাক জবাব দাও টেরেন্স, নয়তো তুমি জানো না আমি কি করতে পারি। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্স হব কি হব না সেটা তোমার জবাবের উপর নির্ভর করছে। নাও সে। টেরেন্স বাঁ হাতে থুতনি ডলল। কিছু একটা ভেবে বলল। মোবাইল বেজে ওঠে তাথইয়ের। তাথই নাম্বার না দেখে কল রিসিভ করলো। টেরেন্সের দিকে তাকিয়ে হ্যালো বলল। ওপাশ থেকে ভেসে এলো, কি ভাবি, খোঁজ খবর নেও না কেন আমার? একমাত্র দেবর হই না, খোঁজ নিবে তো নাকি? তামজিদের গলা শুনে কান থেকে ফোন নামিয়ে নাম্বার দেখলো তাথই। ওটা তাজদিদের নাম্বার না। টেরেন্সের কথা ভুলে গেল তাথই। কলদাতাকে চেনার পরও ইচ্ছে করে বলল, কে বলছেন? আমাকে চিনছ না? তোমাকে আর কে ভাবি ডাকে? আর কাকে কাকে মুসলিমরা ভাই ভাই বলে? দেবর বানিয়ে রেখেছো তুমি। উঁচু গলায় বলে তামজিদ বসা থেকে দাঁড়িয়ে গেল। পরপরই জিভ কামড়ে বসে গেল। উকি দিল বন্ধ দরজায়। ভাইয়ের ফোন থেকে নাম্বার নিয়ে মায়ের ফোন থেকে চোরের মতো কল করাটা কতটা ঝুঁকিপূর্ণ তার হিসেব কষেনি ও। তাথই মুচকি হেসে কফি শপের পার্শ্ব দিকে এগোলো। ওকে অমন হাসতে দেখে কিছুটা অবাক হলো টেরেন্স। তাথইয়ের মা ওকে বলেছিল তাথই হাসে না, অথচ ওর মুচকি হাসিটা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। টেরেন্স গিয়ে একটা চেয়ারে বসে তাথইকে দেখতে লাগলো। তাথই ফোনে বলল, এমনটা হলে মন্দ কি? আমি তো আক্ষরিক অর্থে একজনকেই দেবর মানতে চাইছি। আমার ইন্টেনশন তো খারাপ না। বেঁচে গেলে, না হলে খবর ছিল। ফিসফিসিয়ে বলল তামজিদ। তাথই আবারও নিঃশব্দে হাসলো। বলল, তোমার মা বাবা কেমন আছেন তামজিদ? ভালো নেই। রিঙ্কি ম্যাডাম মোটামুটি সবাইকেই চিন্তায় ফেলেছে। ওসব জানাবো বলেই তো কল করলাম তোমাকে। তাথইয়ের হাসি থামে। তামজিদ গড়গড়িয়ে ওকে বলে দেয় সবটা। রিঙ্কির চান্স না পাওয়া, সুইসাইডের ভয় দেখে তাজদিদকে বাসায় ডাকা, অতঃপর মানহানি ধমকি। সবটা শুনতে শুনতে পায়ের তলার মাটিটা অবধি যেন গরম হয়ে যায় তাথইয়ের। উঁচু হিলটা টেনে খুলে খালি পায়ে দাঁড়ায় ও। শার্লি কফির স্ট্রতে চুমুক দিয়ে দেখলো তাথই জুতা খুলছে। বিড়বিড়িয়ে বলল, ওইটা কি এই ছাদের কপালে নাচছে রে রুমন? আমার মনে হচ্ছে ফোনের ওপাশে কিছু ঘটেছে। রুমনের কৌতূহলী চোখ তাথইয়ের দিকে। তাথই কল কেটে জুতা হাতে ধরে শার্লিদের কাছে আসলো। টেবিলে থাকা পার্স আর সানগ্লাসটা আরেক হাতে নিয়ে হনহনিয়ে পা বাড়ালো। বুঝো ওর সামনে ছুটেছে। শার্লি রুমন কফির বোতল সমেত তাথইয়ের পেছনে ছুটল। কি হলো সেটা টেরেন্স বোঝার চেষ্টা করতে করতেই তাথই চোখের আড়াল। দরজা খুলতেই বুঝো ভেতরে ঢুকে গেল ও। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। শার্লি বাইরে থেকে বলল, কি হলো তোর? সাভার যাচ্ছি, সেখানে ভালো কিছু ঘটবে না, আর আমি চাই না তোরাও তাতে ইনভলভ হ। এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তাথই। চিন্তিত চোখে ওর চলে যাওয়া দেখল রুমন। শার্লি হসপিটালের বেডে আধা শোয়া হয়ে বসে আছে রিঙ্কি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। ওর মা ওকে স্যুপ খাইয়ে দিছে। আজ 2 দিন হলো রিঙ্কি হসপিটালে। তাজদিদের জ্বরের জন্য অজ্ঞান হবার পরপরই ওকে হাসপাতালে আনেন সৈয়দ সাহেব। সেখানে আনার পর ওর জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সাথে গা কাঁপিয়ে জ্বরও এসেছে। প্রথম দিন জ্বরে রিঙ্কির অবস্থা এত বেশি খারাপ ছিল যে ডক্টররাই ওকে ছাড়তে নারাজ ছিল। তুলনামূলক সুস্থ হওয়ায় আজ ওকে ছাড়বে জানিয়েছে। রোজি বাচ্চা কোলে নিয়ে এক কোণে দাঁড়ানো। ওর মেয়েটা একটু পরপর কাশি দিচ্ছে। রিঙ্কির ঘটনায় মেয়ের যত্নও নেওয়া হচ্ছে না ওর। স্যুপ এই বানিয়ে এনেছে বাসা থেকে। রোজি এক পলক মায়ের দিকে তাকালো। তিনি বোধহয় ভুলে যান শুধু রিঙ্কি না, ও তো তার মেয়ে। রিঙ্কিকে নিয়ে তিনি
রিঙ্কিকে নিয়ে ভদ্রমহিলা দুদিন হলো পাগল পাড়া। এই দুদিনে একটা সেকেন্ডের জন্য মেয়ের কাছ থেকে সরেনি সে। রিঙ্কির বাবা কাগজপত্র হাতে কেবিনে ঢুকলেন। সেগুলো দেখে স্ত্রীকে বললেন, তোমরা ওকে নিয়ে এসো, আমি গাড়ি ডাকছি। উনি চলে গেলেন। রিঙ্কি হাতের উল্টো পিঠে মুখ মুছল, বিছানা থেকে নেমে জানালার দিকে এগোলো। ওর চোখের সামনে ভেসে ওঠে তাজদিদ ওকে দুটো চড় দিয়েছে। চোখ খিচে বন্ধ করে নেয় রিঙ্কি। পরে চোখ খুলে গালে হাত বোলাতে বোলাতে বলল, এই দুটো চড়ও আপনার প্রতি আমার ঘৃণা জন্মাতে ব্যর্থ তাসদিদ ভাই। আপনি কি সর্ব অবস্থায় আমার হতে হবে। কথাগুলো শুনে রোজি তেড়ে আসলো বোনের দিকে। ওর হাত ধরে নিজের দিকে ঘোরালো, চেঁচিয়ে বলল, কি বলছিস কি তুই? তোর লজ্জা করছে না এখন এসব বলতে? তাসদিদ বলে গেছে তুই যাই করবি ও দেখে নেবে। তুই বুঝছিস না তাসদিদ তোকে চায় না? তাহলে কেন করছিস এসব? কেন জ্বালাচ্ছিস ওকে? দুলাভাইও তো তোকে চায় না আপু, তারপরও তুই তাকে জ্বালাস। ছোট বোনের কথায় রোজির চোখ জলে ভরে ওঠে। ছলো ছলো চোখে মায়ের দিকে তাকালো। সে মহিলা এগিয়ে এসে রিঙ্কিকে বললেন, রিঙ্কি মা আমার, তুই যা চাস তাই হবে, শুধু তুই কোনো পাগলামি করিস না মা। আমরা তাসদিদকে বোঝাবো, তোর বাবা ওয়াসির ভাইয়ের সাথে কথা বলবে। আমরা যে মিথ্যার জন্য তাসদিদ ভাই আমার গায়ে হাত তুলেছে, সে মিথ্যাটা এবার সবাই জানবে আম্মু। যে পরিবারের জন্য সে আমার প্রতি এতটা কঠোর হলো, ওই পরিবারের সমস্ত মান সম্মান যদি আমি ধুলোয় মিশিয়ে না দিই, তাহলে আমিও রিঙ্কি না। রোজি প্রসারিত চোখে তাকালো। ওয়ার্ড বয় এসে জানিয়ে গেল নিচে গাড়ির মালিক রিঙ্কিদের যেতে বলেছে। ওরা হসপিটালের বাইরে এসে দেখে একটা সিএনজি দাঁড় করানো। ড্রাইভার এগিয়ে এসে রিঙ্কিকে বলল, দুর্বল শরীরটা নিয়ে পেছনের সিটে উঠে বসে রিঙ্কি। ও উঠতেই ড্রাইভার সিএনজির দরজা লক করে দেয়। আঁতকে ওঠে রিঙ্কি। রোজি আর ওর মা বাইরেই দাঁড়ানো। অল্প বয়সী ড্রাইভার সিএনজি স্টার্ট দিয়েছে। পেছনে তাকিয়ে একটা নিষ্পাপ হাসি দিয়ে বলে ওঠে, সাদা আর লাল রং করা একটা ব্রিজের উপর এসে সিএনজি থামলো। পেছনের সিটে বসা অবস্থায় শুকনো ঢোক গেল রিঙ্কি। গাড়ি ছাড়ার পরপরই ওর ওপর চেতনানাশক স্প্রে করেছিল চালক। পরে লোকালয় পেরিয়ে এসে পানি ছুঁড়ে জ্ঞান ফিরিয়েছে। তখন থেকেই চেঁচানো শুরু করেছে রিঙ্কি। চেঁচাতে চেঁচাতে গলা বসে গেছে ওর। অনেক রকমের ধুমকিও দিয়েছে ও সিএনজি চালককে, কিন্তু সে এক বিন্দুও ভরকায়নি। রিঙ্কি দেখলো হাতের ডানের রোডে একটু পরপর দু একটা মালবাহী ট্রাক আর বাস চলে যাচ্ছে। সিএনজির দুই দরজাতে ছোট্ট তালা ঝুলছে। গাড়ি থামিয়ে চালক ফোন কানে নিল, বলল, ওপাশের জবাব শুনে কল কাটে সে। রিঙ্কি হাতের পিঠে গলা মুছল। ওর শরীরের তাপমাত্রা তরতরিয়ে বাড়ছে। ও বুঝতে পারছে ওকে জেনে বুঝে নিয়ে আসা হয়েছে। ভয় পেলেও রিঙ্কি জোশ খোয়ালো না। জোরালো কণ্ঠে সিএনজি চালককে শুধালো, দরজা খুলো, নামিয়ে দিন আমাকে। কি হলো, শুনতে পাচ্ছেন না? কাকে ফোন করছিলেন আপনি? কে বলেছে আমাকে এখানে আনতে? তাথই আলফেজ, নাম তো সুনা হি হোগা। জবাব শুনে চমকে ওঠে। হাতের বামে তাকায় রিঙ্কি। সিএনজির দরজায় এক পা ঠেকিয়ে ফুটপাত থেকে ঝুঁকে দাঁড়ানো রমণী সত্যিই অন্য কেউ নয়, তাথই আলফেজ। পরনে খয়েরি টপস আর ছায়রাঙা জিন্স, ছাড়া চুলের কিছু সামনে এসছে। গলার ইটালিক হরফের তাথই লেখা লকেটটা জল জল করছে। ছাদে ঠেস দিয়ে রাখা বাঁ হাতে কালো ব্রেসলেট ঝুলছে। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে চুইংগাম চিবোতে চিবোতে রিঙ্কির দিকে তাকিয়ে আছে সে। রিঙ্কির আকাশ পাতাল এক হয়ে যায় তাথইকে দেখে। বিষয়ে ওর চোখ বেরিয়ে আসার উপক্রম হয়। তাথই মুখ থেকে চুইংগাম ফেলে হুট করেই ব্যস্ত হয়ে উঠল। রিঙ্কির বিস্ময়ের সমপরিমাণ বিষয় নিয়ে বলল, অবাক হচ্ছ যে? শোনোনি এই নাম? নাকি আমি তোমাকে এভাবে সাক্ষাৎ দেব সেটা ভাবতে পারছো না? রিঙ্কি দমে যায়। না চাইতেও ভয় ঢুকে যায় ওর ভেতরে। মনে পড়ে আগেরবার সাক্ষাতে তাথইর বলা কথাগুলো। তাথই সামনে বসা চালককে ইশারা করলো ওদেরকে দরজাটা খুলে দিতে। সিএনজি চালক দরজার তালায় চাবি ঘোরাতে ঘোরাতে বলল, এর যে ছাড়তে কইতাছেন, যদি সুইটটা পালায়। তাথই জবাব দিল না। ও জানে ওকে দেখেই রিঙ্কি হুঁশ হারিয়েছে। তবুও সুযোগ না দিয়ে দরজা খুলে ও নিজেই উঠল সিএনজিতে। এক হাতে সিটের পেছন দিকে ধরে পায়ের উপর পা রেখে আড়াআড়ি হয়ে বসলো। বলল, তুমি চালাক মেয়ে,
এতক্ষণে অবশ্যই বুঝে গেছো তোমাকে কিডন্যাপ করা সিএনজি চালক আমার পরিচিত। চাইলে তুমিও পরিচিত হতে পারো ওর সাথে। সিএনজি ড্রাইভারের পাশাপাশি ও এক পার্ট টাইম মাফিয়া। স্পেশালি তোমার সাথে দেখা করবো বলে আজ ওকে দেখেছি আমি। যাই হোক, তুমি কমফোর্টেবল তো? টপিকে আসি। রিঙ্কি বড় বড় চোখে একবার সিএনজি চালককে দেখলো। তাথই বলতে লাগলো, শুনলাম তাসদিদ তোমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে, বিয়ের কথা বলে অন্তরঙ্গ হয়ে এখন তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। ওর ফ্যামিলিও নাকি সবটা জানে। তাসদিদ তোমায় বিয়ে না করলে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না অ্যান্ড অল। আর তুমি নাকি এই জন্য সুইসাইড করতে যাচ্ছিলে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রিঙ্কির ভয় বাড়তে থাকে। তাথই যতটা সাবলীলভাবে কথাগুলো বলেছে, পরিস্থিতি যে ততটা স্বাভাবিক না তাও বেশ বুঝছে। তবে নিজের ভয় প্রকাশ করলো না। ও বলল, আমাকে এখানে কেন এনেছেন? তোমার হেল্প করতে। জবাব দিয়ে তাথই নিজের সাইড ব্যাগে হাত ঢোকালো। কিছু একটা খুঁজছেও। ওর জবাব পেয়ে রিঙ্কি ছোটোখাটো আরেকটা ধাক্কা খায়। আর তাথই সে ধাক্কাকে কয়েক গুণ বাড়িয়ে সাইড ব্যাগ থেকে একটা চাকু বের করলো। কারুকাজ করা হাতল বিশিষ্ট চাকুর ধারালো প্রান্ত আঙুলে পরক করতে করতে বলল, অ্যাডমিশনের সাথে সাথে সুইসাইড অ্যাটেম্পও ফেল করেছো, ব্যাপার না। লেট মি হেল্প ইউ টু ডাই। মরার জন্য কোন হাত কাটতে যাচ্ছিলে তুমি? দেখাও তো একটু দেখি। রীতিমতো আকাশ থেকে পড়ল রিঙ্কি। তাথই সবে ওর হাত ছুঁয়েছে, হুড়মুড়িয়ে বিছিয়ে সিএনজির দরজায় লেগে যাইব। দুহাত একসাথে শক্ত মুঠো করে বুকে গুজে চেঁচিয়ে বলল, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমাকে দেখে জ্বর 102-তে তুলে ফেলেছ। আমি এখানে আর 5 মিনিট থাকলে তোমার কুটিল আত্মা বিনা বাক্যে দেহ ত্যাগ করতে বাধ্য। এটা অবশ্য ভালো আইডিয়া। হাত কাটাকুটির ব্যাপার আর দরকার পড়বে না। তুমি চেয়ে চেয়ে আমাকে দেখো, আমি তোমার ইতি দেখি। হেলান দিয়ে আরামে বসলো তাথই। রিঙ্কির চেহারায় ভয় প্রকাশ পেতে শুরু করেছে এবারে। একদণ্ড চুপ থেকে তাথই যেন অধৈর্য হয়ে পড়ল। বলল, এই প্রসিডিওরে বেশি সময় লাগছে। অন্যের উপকার করার জন্য এত সময় নেই আমার হাতে। আপনি আমাকে এভাবে হেনস্থা করতে পারেন না। রিঙ্কি পুনরায় তেজ দেখিয়ে বলল। তবে তাথইয়ের চাউনের পরিবর্তন হলো না। তেমনই নিষ্প্রাণ চেয়ে থেকে জবাব দিল, তাথই আলফেজ সব পারে। ওয়ার্ন করেছিলাম তোমায়, তবুও তুমি আমায় নিয়ে রিসার্চ না করে তাসদিদকে ধমকি দিতে চলে গেলে। আমি তাসদিদ ভাইকে ভালোবাসি। যা করেছি তাকে পাওয়ার জন্য। কিছুই করনি তুমি তাসদিদকে পাওয়ার জন্য। রিঙ্কি থেমে যায়। তাথই হাতের চাকুটা ওকে এগিয়ে দিয়ে বলল, ইউ থিঙ্ক তুমি তাসদিদকে পাওয়ার জন্য সব করতে পারো, রাইট? তাহলে এক কাজ করো, মরে দেখাও। তুমি মরে গেলেই আমি মেনে নেব তুমি তাসদিদকে পাগলের মতো ভালোবাসো। তোমার ভালোবাসায় কোনো খুঁত নেই। সো কাম অন, ডু ইট। রিঙ্কি স্তব্ধ। ও একবার তাথইয়ের দিকে তাকায় তো একবার তাকায় চাকুটার দিকে। ওদিকে সিএনজি চালক পকেটে হাত ঢুকিয়ে বসে, পেছনে ঘাড় ঘুরিয়ে বিটকালি হাসছে সে। রিঙ্কি বুঝলো ওই হাসির মানে ওর একটু এদিক ওদিক ব্যবহারে সেও ওর সাথে খারাপ কিছু করবে। তারপর কী ভেবে সিএনজি থেকে নেমে গেল। বাইরে থেকে বলল, বুঝেছি, শিরা কেটে মরার সাহস তোমার নেই, বাইরে এসো। ওর কথা শুনে রিঙ্কি আরও গুটিয়ে বসে গেল। ওর মাথায় কেবল ঘুরছে সামনের মেয়েটার সুবিধের না। যে তাথই অবলীলায় ওকে মরতে বলছে, সে নিজের হাতে থাকা চাকুটা খপ করে ওর বুকের মাঝে বিধিয়ে দিতেও দুবার ভাববে না। তাথই বলল, এক কথা আমার বারবার বলার অভ্যাস নেই রিঙ্কি। সামনে থেকে আওয়াজ শুনে রিঙ্কি সিএনজি চালকের দিকে তাকালো। সে সিএনজির ড্রায়ার থেকে একে একে স্প্রে, রশি, ছুরি বের করতে শুরু করেছে। রিঙ্কি দ্রুততার সাথে সিএনজি থেকে বেরিয়ে আসে। অস্থির চিত্তে আশপাশ দেখে পালানোর পথ খুঁজতে থাকে। এই খোলা আকাশের নিচেও যে তাথই ওর প্রাণ সংখ্যা তৈরি করে দিয়েছে সেটা ভেবেই গলা শুকিয়ে আসছে ওর বারবার। তাথই সানগ্লাস চোখে দিয়ে আকাশে তাকিয়ে বলল, এখান থেকে তুমি ঠিকঠাক তখনই যেতে পারবে যখন আমি অ্যালাউ করব। সো পালানোর ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। রিঙ্কি আর ভাবার ঝুঁকি নিল না। ইশারায় ওকে ব্রিজের কিনারায় এগোতে বলল তাথই। রিঙ্কি করলো তাই। তাথই বলল, নিচে কি মানে? তাথই প্রত্যুত্তর করলো না।
তবে রিঙ্কি ওর চাউনিতেই জবাব পেয়ে গেল। তাথই এক কথা বারবার বলে না। প্রশ্নের উত্তর দিতে একটা ঢোক গিলে ব্রিজের নিচে উকি দিল রিঙ্কি। জড়ানো স্বরে বলল, নদী? মনে করো ওটা নদী না, ওটা তাসদিদ। আর ওই যে তুমি দাঁড়িয়ে আছো এখানে, এটা তোমার জীবন, তোমার বেঁচে থাকা। নাও চুজ, তোমার কোনটা চাই, তাসদিদ নাকি বেঁচে থাকা? রিঙ্কি জবাব দেওয়া ভুলে যায়। সাঁতার জানে না বিধায় অসহায়ের মতো করে তাকিয়ে রয় তাথইয়ের দিকে। তাথই অনর নিষ্প্রভ। সিএনজি চালক গাড়িতে বসে গলা খেকিয়ে বলল, আর জবাব না দিলে গুম হওয়া, এই অপশনটা বলেন না আপু। জীবন বেঁচে থাকা। আমি বাঁচতে চাই আপু, তাসদিদ ভাইকে চাই না। আমায় ছেড়ে দিন প্লিজ, যেতে দিন। ফট করে জবাব দিল রিঙ্কি। তাথই ঠোঁটে একটুখানি হাসি টেনে ওকে ইশারা করলো সিএনজিতে উঠে বসার জন্য। এটুকু স্বীকারোক্তিতে ছেড়ে দিচ্ছে ভেবে রিঙ্কি অবাক হলো, তবে তাথইকে ঘাটানোর মতো বোকামও করলো না। রিঙ্কি সবে সিএনজির দিকে এগোবে, পেছন থেকে তাথই বলে উঠল, বাই দ্য ওয়ে রিঙ্কি, তুমি তো সিএনজিতে বেশ কিছুক্ষণ সেন্সলেস ছিলে, ও সময় তোমার সাথে কিছু হয়নি তো? রিঙ্কি দাঁড়িয়ে যায়, সর্বোচ্চ আতঙ্ক নিয়ে নিজের দিকে তাকায়ও। গায়ে হাত বুলিয়ে পরখ করে নেয় জামা ঠিকঠাক কিনা। তাথই এগোলো, চোখ থেকে সানগ্লাস খুলে হাসি মুখে বলল, কলেজে ভর্তির পর ড্রাগে জড়িয়েছ। ওই সময় বন্ধু বান্ধবীদের সাথে তুমি দৈনিক হ্যাং আউট করতে, পড়াশোনা ঠিক মতো করনি। রেজাল্ট ঠিক রাখার জন্য তোমার বাবা মা মিলে স্যারদের ঘুষ দিয়েছে, এমনকি কলেজের নাম করে তুমি তখন ছেলে ফ্রেন্ডদের বাসায়ও যেতে। কি বলছেন কি আপনি? রিল্যাক্স, আই এম নট ডান ইয়েট। কোথায় ছিলাম যেন? ও হ্যাঁ, তো এইচএসসির সময় তোমার একটা সিরিয়াস প্রেম হয়। ওই যে সিএনজিওয়ালা তোমায় এক্সাম হলে নিয়ে যেত, তার সাথে। ইভেন তোমাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তে বেশ কিছু ছবিও তার কাছে আছে। এটুকু বলে তাথই সিএনজি চালকের দিকে ইশারা করলো। রিঙ্কি ওর ইশারা মতো সিএনজি চালকের দিকে চেয়ে দেখে সে এক প্রকার নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে। তাথই বলে চলেছে, তো এর মাঝে তোমার বাবা ব্যাপারটা জেনে যায়, সে তোমাকে বোঝায় তার মেয়েকে সে কোনো সিএনজি চালকের হাতে তুলে দেবে না। কিন্তু তুমি সিএনজিওয়ালার প্রেমে মাতোয়ারা হয়ে গেছো। বাবার এই সিদ্ধান্ত তুমি মেনে নিতেই পারলে না। এরপর তুমি কি করলে? ইউ ট্রাই টু কমিট সুইসাইড। তারপর যখন দেখলে তোমার মরতে দেখেও তোমার বাবা বেচারা সিএনজি চালককে মেনে নিচ্ছে না, তুমি হসপিটাল থেকে সেই সিএনজি চালকের সিএনজিতে বেরিয়ে গেলে। রিঙ্কি শ্বাস আটকে শুনতে থাকে। ওর চারপাশ তাক লেগে যায়। যেমন মিথ্যাও তাসদিদের বিপরীতে সাজিয়েছিল, ঠিক তেমনই মিথ্যাতে তাথই ওর ভবিষ্যৎ কলুষিত করতে উদ্যত। ওকে থমকে যেতে দেখে তাথইও থামলো। একদমই স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই কথাগুলো প্রমাণ সমেত দুনিয়া জুড়ে ছড়িয়ে দিতে আমার খুব একটা কষ্ট হবে না রিঙ্কি। আর আমি এমনটা করলে কি হবে তুমি তা বেশ ভালো মতোই জানো। আই থিঙ্ক। কি চাইছেন? ওয়েল, আগের বার কি চাই না সেটা বুঝিয়েছিলাম, তুমি বোঝোনি। এবার কি চাই সেটাই বলছি। আমি চাই তুমি তাসদিদ ফ্যাক্ট ভুলে যাও। এই মুহূর্ত থেকে তাসদিদ ওয়াসির নামটা তোমার কাছে অপরিচিত। এই নামের কাউকে তুমি চেনো না, ওর ফ্যামিলির কাউকে চেনো না, প্রীতি কার্নিশের পথটাও চেনো না তুমি, এমনকি ওর সাথে জড়িয়ে থাকা আমাকেও চেনো না। তুমি বুঝতে পারছো রিঙ্কি আমি কি চাই? রিঙ্কি ভাষাহীন। যতটা চতুরতার সাথে ও তাসদিদকে ফাঁসাতে চেয়েছিল, তাথই যে তার চেয়ে নিখুঁত পরিকল্পনা সাজিয়ে এসেছে তা বুঝতে বেশি সময় লাগলো না ওর। তাথইয়ের চাউনি বদলালো। হুট করেই ওর চেহারা জুড়ে নেমে আসে রাজ্যের রাগ, আক্রোশ, ক্ষোভ। বুকে গোছা হাত ছেড়ে সাইড ব্যাগের ফিতে আঁকড়ে ধরল ও। দাঁতে দাঁত চেপে বলল, তুমি তাসদিদকে ওর মান নিয়ে থ্রেট দিয়েছিলে না? আমি তোমাকে তোমার প্রাণ মান দুটোর শঙ্কা রেখেই শেষবারের মতো সুযোগ দিলাম রিঙ্কি। আজকের পর কোনোভাবে যদি তুমি তাসদিদের লাইফে ইনভলভ হও না, আজ যা ঘটেনি সেদিন সেই সব কিছু ঘটবে। তোমার ফ্যামিলির সমস্ত মান সম্মান আমি মাটিতে মিশিয়ে দেব। শুধু তাসদিদের জীবন থেকে কেন, তোমাকে সবার থেকে সরিয়ে দিতেও আমি দুবার ভাববো না। তাথই always promises you that, and trust me, I totally mean that. তাথইয়ের দিকে তাকিয়ে দুপা পেছলো রিঙ্কি। পরপরই ছুটে গিয়ে সিএনজিতে উঠে বসলো। ওর হাত পা ঘামছে। তাথই কানে গোজা হেডফোনে বলল, পৌঁছে দিয়ে আয়।
সিএনজি চলতে শুরু করে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ব্রিজের কিনারায় এগোলো তাথই। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিচের স্থির পানির দিকে। মুচকি হেসে পিলারের উপর বসে যায় ও। অবচেতন মনে বলে ওঠে, বিশ্বাস করো তাসদিদ, কেউ যদি আমায় বলতো তাসদিদ ওয়াসির নাকি বেঁচে থাকা, আমি নির্দ্বিধায় আত্মাহুতি দিতাম। আমার না থাকায় যদি তুমি সুখী হও, আমি বিনা বাক্যে নিজেকে শেষ করে দিতে জানি। তোমায় ভালোবেসে আমি ভয় পেতে শিখেছি। বিশ্বাস করো তাসদিদ, সেই তোমার জন্য একবার নয় 1000 বার মরে যেতেও আমার ভয় নেই, দ্বিধা নেই একটু। তাথইয়ের চোখ জলে ভরে ওঠে। কিছুটা দূরের লোকাল বাসের ভাড়া মিটিয়ে তাড়াহুড়ো করে নামলো রুমন আর শার্লি। ঝামেলায় তাথইকে একা ছাড়ার পক্ষে ওরা না, দুজনে মিলে তাই চলে এসেছে সাভার। পথিমধ্যে তাথইয়ের গাড়িটা চোখে পড়ে ওদের। তাথইকে ব্রিজের পিলারে বসে থাকতে দেখে বাস থেকে নেমে দৌড়াতে থাকে দুজনে। রুমন দৌড়াতে দৌড়াতে মানি ব্যাগ পকেটে পুড়েছে। শার্লি দৌড়াতে দৌড়াতে সবে তাথইকে ডাক লাগাতে যাবে, তার আগে ঝপাং শব্দ হয় নদীর পানিতে। রুমন শার্লি আটকে যায়। তাথই পিলারে বসে নেই। কেউ অপশন না দিলেও আপন মনে ভালোবাসা জাহির করে ফেলেছে ও। নদীর শান্ত স্নিগ্ধ জলকে তাসদিদ ধরে নিয়ে তাথই পানিতে ঝাঁপ দিয়েছে। তাথই ভেজা শরীরে ড্রাইভ করছে। পেছনের সিটে বসে রুমন কানে হেডফোন গুঁজে মোবাইল দেখছে, আর সামনের সিটে শার্লি কপাল চেপে ধরে চোখ বন্ধ করে আছে। তাথই ঝাঁপ দিতে থেকে থমকে গিয়েছিল ওরা। শার্লি ছুটে যায় কিনারায়। রুমন বুদ্ধি করে তাথইয়ের গাড়িতে থাকা দড়ি ফেলেছে, তারপর সেটা দিয়ে টেনে ওকে নদী থেকে তুলেছে। এর আগ মুহূর্ত অবধি ওদের ঠিক কতটা ভয় করছিল তা ওরাই জানে। ডাঙায় ওঠার পর তাথই নিজেও কিছুটা শকে ছিল, সেটাও বড়জোর সেকেন্ড 20 জন্য। পরপরই স্বাভাবিক হয়ে গাড়িতে চড়ে বসেছে ও। শার্লি কপাল থেকে হাত সরালো। অধৈর্য নিয়ে তাথইকে বলল, তুই সুইসাইড করতে সাভার এসেছিলি? সুইসাইড করার ইচ্ছে হলে দড়ি ধরতাম না। তাহলে ঝাঁপ কেন দিলি নদীতে? হুঁশে ছিলাম না। স্পষ্ট জবাব দিল তাথই। শার্লি বিমুড়ো, ওর মুখ দিয়ে আর কথাই বেরোচ্ছে না। রুমন পেছন থেকে বলল, তো হুঁশ হারানোর কি কারণ? অবশ্যই নদীর জলে তাসদিদ ভাই ছিল না, তাই না? আই ইমাজিনড সো। তাথইয়ের জবাব শুনে রুমনের হাতের ফোন পড়ে যাওয়ার জোগাড় হয়। কান থেকে হেডফোন খুলে ও উকি দিল তাথইয়ের দিকে। শার্লিও অবাক, বিষয় নিয়েই বলল, ইম্যাজিন করেছিস মানে? আমার ওই মুহূর্তে মনে হয়েছিল ওই নদীর জলকে ছুঁয়ে দেওয়া মানে তাসদিদকে পাওয়া, তাই ঝাঁপ দিয়েছি। ট্রেনি ইনসিডেন্টস, ডোন্ট মেক ইট ইস্যু। টাইনি ইনসিডেন্ট? ভাই তুই সাঁতার জানিস না, আমরা না আসলে তুই পানিতে ডুবেই মরে যেতি। আর তুই বলছিস সিন ক্রিয়েট না করতে। আর কি করে ক্ষান্ত হবি তুই? কি করা বাকি আছে তোর? চোখ কপালে তুলে বলল রুমন। তবে সে কথায় তাথইয়ের হেরফের হলো না। ওর ভেজা চুলের ডগা থেকে পানি গড়াচ্ছে, জামা কাপড়ও ভেজা। রুমনের প্রশ্ন শুনে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল ও। ড্রাইভিং করতে করতে বলল, নেশায় বুধ হওয়া মাতাল যেমন সব করতে পারে, আমার অবস্থা ঠিক সেই মাতালের মতো। তাসদিদ ওয়াসির নিরাময়হীন এক নেশার মতো আমায় দিক শূন্য করে দিয়েছে। মাতাল সব পারলেও মিথ্যা বলতে পারে না। বিশ্বাস করো রুমন, আমিও এক বিন্দু মিথ্যা বলছি না। আমার হৃস্পন্দন যেমন সত্য, আমি তাসদিদকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, তাও তেমনটা সত্য। আর সৃষ্টিকর্তা যেমন চিরন্তন সত্য, আমি তাসদিদকে ভালোবেসে সব করতে জানি, তাও ঠিক তেমনই ধ্রুব সত্য। এর কোনো সীমারেখা নেই। এসবের ইতি ঠিক কোথায় আমি তা জানি না। শার্লি রুমন হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে। অনেকটা সময় পর গাড়ি ব্রেক কষল তাথই। হুঁশি ফেরে ওরা দুজনে। তাথই রুমনকে বলল, গ্যাসগুলো কি শুকিয়েছে? না। কাটা দে। সিটের উপর ভেজা টাকা, পার্সের যাবতীয় জিনিসপত্র ছড়িয়ে আছে। তাথইকে কার্ড এগিয়ে দিল রুমন। তাথই কার্ড নিয়ে গাড়ি থেকে নামলো। জায়গাটা শপিং কমপ্লেক্স। ভেজা শরীর নিয়ে অম্বুনির অবধি ফেরা সম্ভব না বলে জামা কিনতে থেমেছে ও। তাসদিদ একই কমপ্লেক্সের একটা খাবারের দোকানে বসা ছিল। ওর সামনে এক জীর্ণ শীর্ণ দেহের বয়স্কা মহিলা লেগ পিস খাচ্ছে। তাসদিদের দৃষ্টি মোবাইলে থাকলেও মনোযোগ নেই। সামনের জন্য তৃপ্তির খাওয়া ওর মন প্রাণে যে প্রশান্তি দিচ্ছে, ও কেবল সেটাই ভাবছে। প্রীতিকার্ণেশ ফেরার পথে গাড়ির জন্য দাঁড়িয়েছিল ও।
সেখানে ভিক্ষা করতে থাকা মহিলা ওর কাছে খাবার খাওয়ার জন্য টাকা চায়। তাসদিদ আর 7-5 ভাবেনি, তাকে নিয়ে ঢুকে গেছে রেস্টুরেন্টটায়। আবেগে চোখের জল ফেলেছে সে। তাসদিদের ইচ্ছে করছিল মহিলার তৃপ্তি নিয়ে খাওয়াটা চেয়ে চেয়ে দেখতে, কিন্তু তাতে মহিলা অস্বস্তি বোধ করতে পারে, তাই মোবাইলে চোখ রেখেছে ও। কিছু সময় পর মহিলা আড়ষ্ট ভঙ্গিতে বাকেট এগিয়ে দিল তাসদিদকে, বলল, বাবা তুমি তো খাইলা না, নাও একটা। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।